প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে যে সকল শিক্ষার্থী আমার সাথে ক্লাস করবে তারা হলো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম দিকের একটি চ্যাপ্টার জীববিজ্ঞানের। আজকে আমি তোমাদের সাথে জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলবো। তোমরা জানো যে জীববিজ্ঞানের যে চতুর্থ অধ্যায়টি হলো সেটা হলো জীবনী শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমি তোমাদের সাথে সেই জীবনী শক্তি পর্বের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি এই জীবনী শক্তির যে চ্যাপ্টারটি ছিল, যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের প্রথম দিকের কয়েকটি অংশ নিয়ে আলোচনা করছি। আজকে শেষের দিকের কয়েকটি অংশ নিয়ে আলোচনা করব। এই আলোচনা শুরু করার আগে তোমাদেরকে আমি একটি রিকোয়েস্ট করব যে এই অনলাইন ক্লাস যখন তোমরা দেখবে তখন একটি খাতা এবং কলম নিয়ে বসবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের খাতায় নোট করে নেবে। চলো তাহলে আমরা অনলাইন ক্লাসের যে মূল পর্ব সেই মূল পর্বে আমরা চলে যাই। মূল পর্বে চলে যাওয়ার আগে আমি তোমাদের সাথে আমার পরিচয়টা একটু বলে নেই। আমি মোহাম্মদ রাসেল হোসেন, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর। এবার চলো তাহলে আমরা আজকের যে মূল ক্লাস সেই মূল ক্লাসে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমরা মূল ক্লাসে শুরু করব যে বিষয়গুলো নিয়ে, সেগুলো হচ্ছে শ্বসন, তারপরে শ্বসনের প্রকারভেদ, এরপরে আমাদের শ্বসনের বিভিন্ন ধাপ সমূহ, এরপরে শ্বসনের প্রভাবক সমূহ, এরপরে আমাদের থাকবে যে আমাদের জীবনে অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর জীবনে এই শ্বসনের গুরুত্ব কি। এই বিষয় নিয়ে আজকে আমাদের এই ক্লাসটি সাজানো হয়েছে। তাহলে চলো আমরা শ্বসন কি বা শ্বসন কেন আমাদের দরকার সেই জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা জানো যে প্রত্যেকটা জীব বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন। এই শক্তি আসলে উদ্ভিদ বা প্রাণী কোথা থেকে পেয়ে থাকে? তোমরা জানো যে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণী সমূহ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তাহলে উদ্ভিদ যে নিজের খাদ্য নিজে তৈরি করে, সেই খাদ্য কি উদ্ভিদ সরাসরি সে তার শক্তি হিসাবে ব্যবহার করতে পারে? না। উদ্ভিদ যে শক্তি উৎপন্ন করে সেই শক্তি সে সরাসরি ব্যবহার করতে পারে না। সেই খাদ্যকে তাকে ব্যবহার করার জন্য কিছু পদ্ধতিগত বায়োলজিক্যাল প্রক্রিয়ার ভিতর দিয়ে তাকে সেই খাদ্যটাকে শক্তিতে রূপান্তর করতে হবে। আর যে প্রক্রিয়ায় সেই খাদ্য বস্তুর মধ্যে স্থিতি যে শক্তিটা আছে সেই স্থিতি শক্তিটা রাসায়নিক শক্তিতে যে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় বা শক্তিটা যে প্রক্রিয়ায় উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটার নাম হলো শ্বসন। অর্থাৎ উদ্ভিদ বেঁচে থাকার জন্য, চলনের জন্য, ক্ষয়পূরণের জন্য, জনন কার্য প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই উদ্ভিদ বা প্রাণীর শক্তি প্রয়োজন। তাহলে আসো আমরা শক্তির এই শক্তি যে উৎপন্ন হয় তার যে মূল প্রক্রিয়াটা সেটা হলো শ্বসন। সেই শ্বসনটা একটু জেনে নেই। তাহলে শ্বসন কাকে বলে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহে যৌগিক খাদ্যবস্তু জারিত করে সরল খাদ্যবস্তুতে পরিণত করে ও শক্তি উৎপন্ন করে, তাকেই বলা হয় শ্বসন। এখানে যৌগিক খাদ্য বলতে কোন কোন খাদ্যকে বোঝানো হচ্ছে? অর্থাৎ শর্করা, আমিষ, প্রোটিন, আহ ভিটামিনস, তারপর অন্যান্য যে পানি এবং খনিজ লবণ, এই সকল খাদ্যদ্রব্যকে একাত্রে বলা হয়েছে যৌগিক খাদ্যদ্রব্য। এবং সরল খাদ্যদ্রব্য হচ্ছে অর্থাৎ উদ্ভিদ যে সকল খাদ্য গ্রহণ করতে পারে বা যেগুলো ব্যবহার করতে পারে, এবং তার মূল কথা হলো উদ্ভিদ এই জটিল খাদ্যগুলোকে ভেঙে সরল খাদ্যে পরিণত করে সাথে সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াকেই বলা হয়
শ্বসন। এখন এই শ্বসন প্রক্রিয়াটা উদ্ভিদ বা প্রাণীর কোষের কোন অংশে ঘটে থাকে সেটা একটু তোমাদের জানা দরকার। সজীব কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে এই শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। এখন আমাদের এই শক্তি যে উৎপন্ন হয় সেটা কোন শক্তি হিসাবে শক্তিটা উৎপন্ন হয়, সেটা রাসায়নিক শক্তি। অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর কোষে এটিপি অর্থাৎ এটিপি নামে এই শক্তিটা উৎপন্ন হয়। এর আগের ক্লাসে আমরা এই এটিপি কে বলা হয়েছিল বায়োলজিক্যাল কয়েল। তাহলে আসো আমাদের এই শ্বসনের যে এরপর আমরা দেখব শ্বসনের প্রকারভেদ। শ্বসন এর প্রকারভেদ দেখার ক্ষেত্রে আগে আমাকে জানতে হবে এই যে শ্বসনের দুই ভাগে ভাগ করা যায় এটা কিসের উপর ভিত্তি করে, অর্থাৎ শ্বসন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় তার উপর ভিত্তি করে শ্বসন প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা, একটা সপাত শ্বসন, একটা অবাত শ্বসন। অর্থাৎ এখানে কি কি বস্তু অংশগ্রহণ করে বা আহ, কি কি জিনিস প্রয়োজন শ্বসনের জন্য, তার কি কি উপস্থিত থাকে, কি কি উপস্থিত থাকে না, তার উপর ভিত্তি করে শ্বসনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন। এরপর আসো যে সবাত শ্বসন বলতে কি বুঝো। যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলে। অর্থাৎ উদ্ভিদের বা প্রাণীর সবাত শ্বসন প্রক্রিয়া যখন শ্বসনটা সম্পন্ন হয়ে থাকে সেখানে আমাদের তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি। এই প্রক্রিয়াকে আমরা যদি একটু ভেঙে ভেঙে দেখি তাহলে তোমরা দেখবে যে প্রক্রিয়াটার মূল উদ্দেশ্য হলো আমাদের শক্তি উৎপাদন করা। প্রক্রিয়াটার মূল উদ্দেশ্য হলো শক্তি উৎপাদন করা এবং সাথে বায়ো প্রোডাক্ট হিসাবে তারা তৈরি করতেছে কার্বন ডাই অক্সাইড এবং পানি, এবং যেটা তারা পরিবেশে ছেড়ে দেয়। এবং এই শ্বসনিক বস্তুটা আসলে কি? শ্বসনিক বস্তু হলো উদ্ভিদ বা প্রাণীর শরীরের যে খাদ্য আছে, সঞ্চিত খাদ্য, অথবা উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করে, প্রাণী যে সকল খাদ্য গ্রহণ করে থাকে সেই গ্রহণকৃত খাদ্য অর্থাৎ কার্বোহাইড্রেট, আমিষ, তারপরে আছে শর্করা, ভিটামিন, এগুলাকে বলা হচ্ছে শ্বসনিক বস্তু। এরপর আছে চর্বি, এগুলো আছে শ্বসনিক বস্তু। এগুলো জারিত হয়ে সম্পূর্ণরূপে যদি জারিত হয়, সম্পূর্ণরূপে জারিত হতে পারে, আবার আংশিকও জারিত হতে পারে। এখন এই সবাত শোষণের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের অতি গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের অক্সিজেন অবশ্যই অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে এখানে কাজ করবে। এখানে যদি অক্সিজেন উপস্থিত না থাকে তাহলে এই সবার শোষণের যে মূল ধারণা সেটাই হবে না। অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে হয় বলে তাকে সবার শোষণ বলা হচ্ছে। সবার শোষণের ক্ষেত্রে যদি আমরা একটা বিক্রিয়া দেখি যে সবার শোষণ প্রক্রিয়াটা কিভাবে আসলে সম্পন্ন হয়, সেখানে হচ্ছে যে আমাদের শর্করা জাতীয় খাদ্যের একটি অন্যতম উপাদান হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের সংকেত হলো C6H12O6 এবং তার সাথে যদি আমাদের 6 অণু অক্সিজেন বিক্রিয়া করে, 6 অণু অক্সিজেন বিক্রিয়া করবে, সেই 6 অণু অক্সিজেনের সাথে থাকবে, 6 অণু অক্সিজেনের সাথে আমাদের উপস্থিত থাকবে বিভিন্ন ধরনের এনজাইম, যেটা এই শ্বসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। এবং যে সকল এই এই এনজাইম গুলো মূলত বেশিরভাগ এনজাইম গুলো থাকে মাইটোকন্ড্রিয়াতে এবং কিছু কিছু এনজাইম থাকে সাইটোপ্লাজমে। এবং পরবর্তীতে এরা রাসায়নিকভাবে বিক্রিয়া করে তৈরি করে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং বিপুল পরিমাণ শক্তি। যে শক্তির পরিমাণটা অর্থাৎ 683 কিলো ক্যালোরি পার মোল। অর্থাৎ 1 মোল পরিমাণ খাদ্য যদি আমরা ভেঙে সবার শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে দেখা যাবে 1 মোল গ্লুকোজ থেকে যে পরিমাণ শক্তি উৎপাদন হবে সেই পরিমাণটা হচ্ছে 683 কিলো ক্যালোরি। অর্থাৎ 1 মোলের জন্য এত বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এরপরে আসো আমাদের অবাত শোষণ প্রক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় অ্যানারোবিক রেসপিরেশন। ঠিক আমরা সবার শোষণের ক্ষেত্রে
যে জিনিসগুলো দেখেছি যেখানে অক্সিজেনের উপস্থিতি অত্যাবশ্যকীয় ছিল, ঠিক অবাত শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে এই অক্সিজেনের উপস্থিতি অত্যাবশ্যকীয় নয়। অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকেই বলা হচ্ছে অবাত শ্বসন। এই অবাত শ্বসনের সময় আমাদের যে কিছু কিছু আহ ব্যাকটেরিয়া আছে, যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, সেই অ্যানারোবিক ব্যাকটেরিয়ার সময় অবাত শ্বসন হয়ে থাকে। আবার কিছু ক্রিটিক্যাল বা মুহূর্তে, অর্থাৎ যেখানে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, ঠিক সেই ঘাটতির সময়, অর্থাৎ আমরা যখন মাঠে ঘাটে খুব দ্রুত দৌড়াতে থাকি, তখন আমাদের কোষে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকে না। ঠিক সেই সময় কোষের শক্তি উৎপাদন করার জন্য তখন তারা অবাত শ্বসন প্রক্রিয়ায় উৎপাদন করে। তোমরা জানো যে সবাত শ্বসন প্রক্রিয়ায় যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, ঠিক অবাত শ্বসন প্রক্রিয়ায় খুব কম সংখ্যক, খুবই অল্প পরিমাণে, অর্থাৎ খুব নামমাত্র শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ একেবারে সেই ক্রিটিক্যাল অবস্থা, অর্থাৎ প্রতিকূল পরিবেশে কোষটা যেন বেঁচে থাকে, সেই বেঁচে থাকার জন্যই আমাদের মূলত এই অবাত শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এবং কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, অণুজীব এবং ব্যাকটেরিয়া ইষ্টের ক্ষেত্রে দেখা যায় তাদের জন্য যে পরিমাণ শক্তি দরকার হয়, তারা এই অবাত শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সেই পরিমাণ শক্তি পেয়ে থাকে এবং তাদের ক্ষেত্রে অবাত শ্বসন প্রয়োজন হয় না। এখন আমরা দেখো যে অবাত শ্বসন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। এখানে আমরা দেখব যে অবাত শ্বসন প্রক্রিয়ার ফলে এক অণু গ্লুকোজ এই অবাত শ্বসন প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ করে, এবং এখানে বিভিন্ন ধরনের এনজাইম থাকবে, সেই এনজাইমের উপস্থিতিতে এক অণু গ্লুকোজ ভেঙে গিয়ে সেটা তৈরি করবে দুই অণু ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে, এবং দুই অণু কার্বন ডাই অক্সাইড, এবং খুব সামান্য পরিমাণে শক্তি, যেটা হচ্ছে 56 কিলো ক্যালোরি পার মোল। অর্থাৎ এক অণু গ্লুকোজ থেকে আমাদের মাত্র 56 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়েছে। কিন্তু এর আগে তোমরা দেখেছো যে আমাদের সবার শোষণ প্রক্রিয়ায় ঠিক এক অণু গ্লুকোজ ভেঙে গিয়ে 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়েছে। এরপরে আসো যে সবাত শ্বসনের সংক্ষিপ্ত বর্ণনা, অর্থাৎ আমরা এর আগে সংক্ষিপ্ত আকারে দেখলাম যে সবাত শ্বসন এবং অবাত শ্বসন। এখন দেখবো এই সবাত শ্বসনের বিভিন্ন ধাপ, অর্থাৎ 4টা ধাপে আমাদের মূলত এই সবাত শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। তার মধ্যে সর্বপ্রথম যে ধাপ আছে সেটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। তারপরের যে ধাপটা সেটা হচ্ছে এসিটাইল কোএ সৃষ্টি। 3 নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে ক্রেবস চক্র। আর 4 নাম্বার যে ধাপ, সেই ধাপটা হয় ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এই 4টা ধাপের মাধ্যমে মূলত সবার শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তাহলে আসো আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সেটা একটু দেখি। এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এ ধাপে 4টি এটিপি এবং দুই অণু NADH উৎপন্ন করে, এবং এই 4টি অণু যে উৎপন্ন হয় তার মধ্যে দুই অণু এটিপি আবার এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমাদের বিক্রিয়ার ক্ষেত্রে অংশগ্রহণ করে কাজে লাগে। অর্থাৎ বাকি থাকলো আমাদের দুই অণু এটিপি তৈরি হচ্ছে আর দুই অণু NADH2 উৎপন্ন করছে। এই প্রক্রিয়ার জন্য অক্সিজেন প্রয়োজন হয় না। এই বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটতে থাকে। তাই গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত অবাত শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ। অর্থাৎ এই সবাত বলি আর সবাত শ্বসন বলি বা অবাত শ্বসন বলি, যেটাই বলি না কেন, দুটার ক্ষেত্রে গ্লাইকোলাইসিস হলো প্রথম ধাপ। এরপর 2 নম্বর যে ধাপটা আছে এটাকে বলা হয় এসিটাইল কোএ সৃষ্টি। গ্লাইকোলাইসিস পর্যায়ের সৃষ্টি প্রতি অণু পাইরুভিক অ্যাসিড পর্যায়ক্রমিক বিক্রিয়ার শেষে 2 কার্বন বিশিষ্ট এক অণু এসিটাইল কোএ এনজাইম এ, এক অণু কার্বন ডাই অক্সাইড এবং এক অণু NADH2 উৎপন্ন করে। এই ধাপটিও কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে।
এরপরে আমাদের যে 3 নাম্বার যে ধাপটি আছে, সেই 3 নাম্বার ধাপটাকে বলা হয় ক্রেবস চক্র। ইংরেজ প্রাণ রসায়নবিদ স্যার হ্যান্স ক্রেবস এই চক্রটি আবিষ্কার করেন বলে ক্রেবস চক্র বলা হয়। এই পর্যায়ে এসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে। অর্থাৎ আমরা প্রথম যে দুটা চক্র দেখলাম সেখানে ছিল এসি গ্লাইকোলাইসিস পর্যায় এবং এসিটাইল কোয়ে সৃষ্টি। এই দুটা পর্যায় সম্পন্ন হয়েছে কোষের সাইটোপ্লাজমে। এরপরে সাইটোপ্লাজমে ওই দুটি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে নেক্সট প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করতে হবে। এই চক্রে এক অণু এসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু NADH2, 1 অণু FADH2 এবং 1 অণু CH2 উৎপন্ন করে। তোমাদের মনে রাখবে আমাদের সবার শোষণ প্রক্রিয়ায় যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, সেই বিপুল পরিমাণ শক্তির বেশিরভাগ শক্তি উৎপন্ন হয় আমাদের ক্রেবস চক্রের মাধ্যমে। তোমরা জানো যে আমাদের সবার শোষণ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ পুরোপুরি সম্পূর্ণভাবে জারিত হয়ে মোট 38 অণু এটিপি তৈরি করবে, যার 24 অণু এটিপি তৈরি হবে এই ক্রেবস চক্রের মাধ্যমে। এরপরে আসো আমাদের ইলেকট্রন প্রবাহতন্ত্র। ইলেকট্রন প্রবাহতন্ত্র আসলে উপরের যে তিনটি ধাপে যে NADH2, FADH2 এবং জারিত হয়ে এটিপি, পানি এবং উচ্চ শক্তির ইলেকট্রন প্রোটন উৎপন্ন করে, এটি মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। এবং এখানে দেখা যাবে যে আমাদের যে উপরের তিনটি প্রক্রিয়া অর্থাৎ গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে এবং ক্রেবস চক্রের জন্য যে ইলেকট্রন দরকার, পানি দরকার এবং প্রোটন দরকার, সেই রো ম্যাটেরিয়ালস গুলো অর্থাৎ যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো এখান থেকেই ইলেকট্রন প্রবাহতন্ত্রের মাধ্যমেই তৈরি হয়। এরপরে আমাদের একটু কি করা দরকার, মানে একটু সামারি আনা দরকার যে আমাদের যে 4টা প্রক্রিয়া তৈরি হলো, এই 4টা প্রক্রিয়ার ভিতরে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট আমাদের 8 অণু মোট হলো 10 অণু তোমার এটিপি উৎপন্ন হয়। তার মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যায়, বাকি থাকে 8 অণু। এসিটাইল কোয়ের ক্ষেত্রে আমাদের এখানে 6 অণু এটিপি তৈরি করে এবং ক্রেবস চক্রের মাধ্যমে আগেই বলেছি যেখানে 24 অণু এটিপি তৈরি করে। ঠিক এটিপিটা এখন কিভাবে তৈরি করে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রেবস চক্রের ভিতরে যে আমাদের 24 অণুর কথা বলা হয়নি এখানে। ঠিক আমরা যদি হিসাব করে আসি শুরু থেকে যে এই 24 অণুটা কিভাবে হয়, তাহলে আমরা দেখবো যে আমাদের প্রথমে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করেছিল, 2 অণু NADH2 তৈরি করেছিল এবং 4 অণু এটিপি তৈরি করেছিল। ঠিক এই পাইরুভিক অ্যাসিডটা আবার পর্যায়ক্রমে দুইটা যেহেতু পাইরুভিক অ্যাসিড আবার তারা দুইটা সাইকেল কমপ্লিট করেছে। এভাবে যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে এক অণু গ্লুকোজ সম্পূর্ণভাবে জারিত হয়ে 38 অণু তৈরি করে। তার ভিতরে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হলো এক অণু NADH2 সমান হলো 3 অণু এটিপি, আবার এক অণু FADH2 সমান হলো 2 অণু এটিপি, আর এক অণু DTP সমান হচ্ছে 1 অণু এটিপি। এই ইকুয়েশন যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা দেখব যে এক অণু গ্লুকোজ থেকে সম্পূর্ণভাবে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে 38 অণু এটিপি হয়। ঠিক এখানে আমাদের সেই পাইরুভিক অ্যাসিড অর্থাৎ আমাদের সংক্ষিপ্ত আকারে যে প্রবাহ চিত্রের মাধ্যমে আমাদের এই সবার শোষণ প্রক্রিয়াটা দেখানো হয়। এখানে দেখো আমাদের প্রথমে গ্লুকোজ ছিল, সেই গ্লুকোজ 2 অণু এটিপি ব্যবহার করে
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। 1 অণু পাইরুভিক অ্যাসিড, 1 অণু পাইরুভিক। এই 1 অণু পাইরুভিক অ্যাসিড 2টা আলাদা চক্রের মাধ্যমে অ্যাসিটাইল-CoA সৃষ্টি করে। এই অ্যাসিটাইল-CoAটা আবার পরবর্তীতে ক্রেবস চক্র সম্পন্ন করার মাধ্যমে এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করে, এখানে 3 অণু APDH3 তৈরি করে, 1 অণু APDH2 আর 1 অণু ATP তৈরি করে এবং সেখান থেকে যে মোট তৈরি হয় সেখানে কার্বন ডাই অক্সাইড, পানি এবং 38 অণু ATP তৈরি হয়। এরপর হলো আমাদের সবাত শোষণ এবং অবাত শোষণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্যটা দেখব। সেখানে আমরা দেখব 1 নম্বরে হচ্ছে যে সবাত শোষণ, 2 নম্বরে অবাত শোষণ। এই 1 নম্বরের ক্ষেত্রে আমরা দেখব যে অক্সিজেনের প্রয়োজন হয় আর অবাত শোষণের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন হয় না। সবাত শোষণের ক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণরূপে জারিত হয়, অবাত শোষণের ক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড আংশিকভাবে জারিত হয়। সবাত শোষণের ক্ষেত্রে 1 অণু গ্লুকোজ হতে 38টি এটিপি তৈরি করে আর অবাত শোষণের ক্ষেত্রে 1 অণু গ্লুকোজ হতে মাত্র 2টি এটিপি উৎপন্ন করে। সবাত শোষণের ক্ষেত্রে এটি 4 ধাপে সম্পন্ন হয়, অবাত শোষণের ক্ষেত্রে এটি 2 ধাপে সম্পন্ন হয়। 5 নাম্বার যে পার্থক্যটা সেটা হলো 1 অণু গ্লুকোজ হতে 6 অণু পানি এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। আর এখানে 1 অণু গ্লুকোজ হচ্ছে 2 অণু ইথানল বা ল্যাকটিক অ্যাসিড ও 2 অণু কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এরপরে আসো যে আমাদের শ্বসন যে প্রক্রিয়াটা সম্পন্ন হলো, সেই শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য একটু প্রভাবক দরকার, যার মধ্যে সেই প্রভাবকগুলোকে 2 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ একটা হলো বাহ্যিক প্রভাবক আর একটাকে বলতে অভ্যন্তরীণ প্রভাবক। এখন এই শ্বসনিক প্রভাবক সমূহকে যে 2 ভাগে ভাগ করা হলো, তার মধ্যে আমরা যদি বাহ্যিক প্রভাবকগুলোর দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা বাহ্যিক প্রভাবক হিসেবে যেগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো এবং কার্বন ডাই অক্সাইড। ঠিক একইভাবে আমরা যদি অভ্যন্তরীণ প্রভাবকের দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো খাদ্যবস্তু, তারপরে উৎসেচক, কোষের বয়স, অজৈব লবণ এবং প্রশস্ত পানি। এই সবগুলাকেই আমরা একাত্রে বলতে পারি শ্বসনিক প্রভাবক। এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। যে প্রথমে আসো যে আমরা তাপমাত্রার কিভাবে শ্বসন প্রক্রিয়াকে ত্বরান্বিত বা বাধাগ্রস্ত করে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে এবং 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে শ্বসনের হার কমে যায়, অর্থাৎ শ্বসন প্রায় একেবারে বন্ধ হয়ে যায়। আর শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা হলো অর্থাৎ এই 20 এবং 45 ডিগ্রির ভিতরে, অর্থাৎ 20 ডিগ্রি থেকে বেশি এবং 45 ডিগ্রির নিচে যদি তাপমাত্রা থাকে তাহলে আমাদের শ্বসন প্রক্রিয়াটা খুব ভালো হয়। এরপর আছে অক্সিজেন। আমাদের যেহেতু শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য সবার শোষণের জন্য যেহেতু অক্সিজেন প্রয়োজন, সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। যদি বাহ্যিক প্রভাবক হিসাবে অক্সিজেন উপস্থিত থাকে, তাহলে আমাদের শ্বসনিক যে বস্তুটা আছে সেটা সম্পূর্ণরূপে জারিত হয়ে বিপুল পরিমাণে শক্তি, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। এবং যদি আমাদের এখানে অক্সিজেনের অনুপস্থিতি ঘটে, অর্থাৎ অক্সিজেন যদি উপস্থিত না থাকে, তাহলে দেখা যাবে এখানে শ্বসন যে প্রক্রিয়াটা আছে সেই শ্বসন প্রক্রিয়ায় খুব সামান্য পরিমাণে শক্তি উৎপাদন হবে, যেটা আমরা এর আগেই দেখেছি যে অবাত শোষণ প্রক্রিয়ায় মাত্র 1 অণু গ্লুকোজ সম্পূর্ণ আংশিকভাবে জারিত হয়ে 2 অণু এটিপি তৈরি করে। 3 নম্বর হলো পানি। পরিমিত পানি সরবরাহ শ্বসন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে, কিন্তু খুব কম কিংবা খুব বেশি পানি আমাদের এই শ্বসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। তারপর হচ্ছে আলো। আমাদের আলোটা শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ শ্বসন কার্য আলোর প্রয়োজন পড়ে না সত্যি, কিন্তু দিনের বেলা আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকায় অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ সহজ হয় বলে শ্বসনের হার একটু বেড়ে যায়। অর্থাৎ
আমাদের যেহেতু দিনের বেলায় আমাদের উদ্ভিদের ক্ষেত্রে আমাদের পত্ররন্ধ্র খোলা থাকে, সেক্ষেত্রে উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে এই অক্সিজেনের উপস্থিতি অর্থাৎ আলোর উপস্থিতি তেমন থাকতে পারে না, কারণ আমাদের প্রাণীর ক্ষেত্রে অক্সিজেন আপটেক করার যে প্রক্রিয়া সেটা পত্ররন্ধ্র নয়, সেখানে তারা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেহেতু আমাদের অক্সিজেনটা নিয়ে থাকে, সেই ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য আলো তেমন থাকতে হিসাবে বাধাগ্রস্ত করে না। এরপর আসছে কার্বন ডাই অক্সাইড। বায়ুতে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে শ্বসন হার একটু কমে যায়। এরপরে আসো আমাদের অভ্যন্তরীণ যে প্রভাবক আছে তার মধ্যে খাদ্য বস্তু। শ্বসন প্রক্রিয়া খাদ্য বস্তু অর্থাৎ শ্বসনিক যে বস্তুটা আছে সেটা ভেঙে শক্তি, পানি এবং কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। তাই কোষের খাদ্য দ্রব্যের পরিমাণ, ধরন এবং শ্বসন হার নিয়ন্ত্রণ করে। এরপর উৎসেচক। আমরা জানি যে শ্বসন প্রক্রিয়াটা যেহেতু বিভিন্ন ধরনের এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, সেই ক্ষেত্রে উপযুক্ত এনজাইমের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে শ্বসন প্রক্রিয়া বেড়ে যাবে। ঠিক একইভাবে যদি আমাদের যে সকল এনজাইম শ্বসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সেগুলোর পরিমাণ যদি কোষে কমে যায় তাহলে আমাদের শ্বসন প্রক্রিয়াটা হ্রাস পাবে, শ্বসনের হারটা হ্রাস পাবে। 3 নাম্বার আছে কোষের বয়স, অর্থাৎ কোষের বয়স একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই শ্বসনের প্রভাবকের মধ্যে। অল্প বয়স্ক কোষে, বিশেষ করে ভাজক কোষের প্রোটোপ্লাজম বেশি থাকে বলে এখানে মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম পর্যাপ্ত পরিমাণ থাকে। এখানে মাইটোকন্ড্রিয়া পর্যাপ্ত থাকা বলতে এখানে মাইটোকন্ড্রিয়ার ক্ষমতা বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের শ্বসন প্রক্রিয়াটা বেশি হয়ে থাকে। ঠিক বয়স্ক অথবা অতি বয়স্ক যে যেখানে আমাদের মাইটোকন্ড্রিয়া পারফরমেন্সটা ধীরে ধীরে কমে যায়, সেক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার পারফরমেন্সের উপরে যেহেতু শ্বসনটা নির্ভর করে, সেক্ষেত্রে শ্বসনটা কমে যাবে। এরপর আছে অজৈব লবণ। কোনো কোনো লবণ শ্বসন প্রক্রিয়াকে ব্যাহত করলেও কোষের সুস্থ এবং স্বাভাবিক কাজের জন্য এবং স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া পরিচালনার জন্য কোষের ভিতরে অজৈব লবণ থাকতে হয়, এবং তা যদি না থাকে তাহলে আমাদের শ্বসন প্রক্রিয়াটাকে কমে যাবে, আবার অতিরিক্ত থাকলেও বাধাগ্রস্ত হবে। এবং সর্বশেষ যে প্রভাবকটি সেটা হলো আমাদের কোষের ভিতরে যে অভ্যন্তরীণ পানি আছে, কোষস্থ পানি, সেই পানির উপরও আমাদের শ্বসন প্রক্রিয়া নির্ভর করে। বিভিন্ন শ্বসনিক বস্তু দ্রবীভূত করতে এবং এনজাইমের কার্যকারিতা প্রকাশের জন্য পানির প্রয়োজন। যে পরিমাণ পানি আমাদের শ্বসন প্রক্রিয়ার জন্য প্রয়োজন, সে পরিমাণ যদি পানি না থাকে তাহলে আমাদের শ্বসন প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে। এরপরে জীবনের অস্তিত্ব রক্ষায় শ্বসনের গুরুত্ব, অর্থাৎ শ্বসন যে আমাদের জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। সেই গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে এখন আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে এই শ্বসনিক প্রক্রিয়াটা গুরুত্ব বহন করে। প্রথমে যে প্রক্রিয়াটা আমাদের অর্থাৎ শ্বসন প্রক্রিয়া উৎপন্ন শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া, বিক্রিয়া ও কাজকর্ম প্রচলিত হয়। অর্থাৎ জীবের এমন কোনো কাজ নেই যে কাজটা জীবের আমাদের শক্তির প্রয়োজন হয় না। তো যেখানেই শক্তির প্রয়োজন হবে সেখানেই আমাদের এই শ্বসনের গুরুত্ব রয়েছে। 2 নম্বর হচ্ছে শ্বসনে নির্গত কার্বন ডাই অক্সাইড জীবের প্রধান খাদ্য শর্করা উৎপাদনের জন্য কালেকশন সিচুয়েশনে ব্যবহার করা হয়। অর্থাৎ জীব যে শ্বসন প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, সেই কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে উদ্ভিদ কালেকশন প্রক্রিয়া খাদ্য তৈরি করে। তার জন্য আমাদের এই শ্বসন প্রক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আসছে আমাদের 3 নাম্বার, এই প্রক্রিয়া উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে, যা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে। এরপরে আসো 4 নাম্বার। 4 নাম্বারও কিন্তু সেই আমাদের শ্বসনের গুরুত্ব। কোষ বিভাজন প্রক্রিয়ার শক্তি, প্রয়োজনীয় যে শক্তি শ্বসন প্রক্রিয়া থেকে আসে, তাই এই প্রক্রিয়ায় জীবের দৈহিক বৃদ্ধি
নিয়ন্ত্রণ করে, বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে। ৫ নম্বর, শ্বসন প্রক্রিয়া বিভিন্ন উপক্ষার এবং জৈব অ্যাসিড সৃষ্টিতে সহায়তা করার মাধ্যমে জীবের অন্যান্য জৈবিক কাজে সহায়তা করে। ৬ নম্বর হচ্ছে অবাত শ্বসনের সৃষ্টি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে দই, পনির ইত্যাদি উৎপন্ন করতেও ব্যবহার করা হয়। তাই বলা যায় জীবের অস্তিত্ব রক্ষায় শ্বসনের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ আমাদের এই জীবজগৎকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে শক্তি অবশ্যই দরকার। এই সকল শক্তি উৎস হিসাবে যে কাজ করে আমাদের শ্বসন, এবং সেই শ্বসনিক যে বস্তুর ভিতরে স্থিতিশক্তি, সেই স্থিতিশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার, অর্থাৎ কর্মক্ষম শক্তিতে রূপান্তর করার একমাত্র মাধ্যম হলো শ্বসন। এরপরে তোমাদের বাড়ির কাজ থাকবে। কারণ তোমরা জানো যে আমরা যত বেশি বেশি অনলাইনে ক্লাস দেব এবং সেই ক্লাসগুলো অনুসারে তোমরা অনুসরণ করে পড়াশোনাকে অব্যাহত রাখো, এবং আমরা যে বাড়ির কাজগুলো তোমাদের দেই সেই বাড়ির কাজগুলো যদি ভালোভাবে করো তাহলে তোমরা দেখবে যে তোমাদের স্কুল বন্ধ থাকার যে ক্ষতি তা কিছুটা হলেও পূরণ করা সম্ভব হবে। তাহলে তোমাদের যে আগামী ক্লাসের জন্য যে বাড়ির কাজটা থাকবে সেই বাড়ির কাজটা অবাত শ্বসনের ধাপসমূহ বর্ণনা দেখবে, এবং আজকের এই পড়ার ভিতরে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম অনলাইন ক্লাসে, সেই যে বিষয়গুলো তোমরা বুঝবে না সেই বিষয়গুলো আমাকে জানাবে। আমরা যে ভিডিওটা শেয়ার করবো ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে, তো পালংতুলা সরকারি বিশ্ববিদ্যালয় অনলাইন স্কুল, সেখানেও তোমরা এই ক্লাসগুলো দেখতে পাবে। ঠিক একইভাবে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পালংতুলা গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় নামে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা ক্লাসগুলো দেখতে পাবে। সেখানে তোমরা ক্লাসগুলো দেখে তোমাদের মন্তব্য কমেন্ট করবে, এবং তোমাদের যে সমস্যাগুলো আছে নেক্সট ক্লাসে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারবো। অবশ্যই তোমরা কমেন্টস করবে। তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমাদের ক্লাস শেষ করে করার জন্য আমি একটি অনুরোধ রাখবো যে তোমরা আমাদের সরকারের যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। প্রয়োজনে তারা বাইরে যাবে না, বাইরে গেলে তোমরা মাস্ক পরে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।